বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। শুরু হচ্ছে তোমাদের জন্য মীর আব্দুল করিম কলেজ আয়োজিত যুক্তিবিদ্যার অনলাইন ক্লাস। তোমরা যারা ইতিপূর্বে আমার সঙ্গে ক্লাস করেছো তারা জানো যে গত পর্বে আমরা যৌক্তিক সংজ্ঞার বিভিন্ন নিয়ম কানুন নিয়ে আলোচনা করেছিলাম। একটি পদের সাধারণত দুটি দিককে নির্দেশ করা হয়। একটি হলো তার গুণের দিক, যেটিকে যুক্তিবিদ্যার ভাষায় পদের জাততত্ত্ব বলা হয়, এবং অন্যটি হলো তার পরিমাণের দিক, যাকে হলো ব্যক্ত অর্থ বলা হয়। সংজ্ঞার মাধ্যমে আমরা মূলত পদের জাততত্ত্বের বিশ্লেষণ শিখি বা সেটার প্রয়োজনীয়তা কি সেইটিকে আমরা কাজে লাগাই। আর যৌক্তিক বিভাগের ক্ষেত্রে আমরা পদের ব্যক্তত্বের বিশ্লেষণ করি এবং কিভাবে এই ব্যক্তত্ব বিশ্লেষণ করা যায়, কিভাবে সেটিকে আলাদা আলাদাভাবে জানা যায়, সেই সমস্ত নিয়মকানুন নিয়ে এখানে মূলত আলোচনা করা হয়। এখন প্রশ্ন হলো যে এই যে আমরা যৌক্তিক সংজ্ঞাবাদ, যৌক্তিক বিভাগ, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি, এটা যুক্তিবিদ্যার ক্ষেত্রে প্রাসঙ্গিক কিনা, যুক্তিবিদ্যার আলোচনার সঙ্গে বিষয়গুলো প্রাসঙ্গিক কিনা, এই প্রশ্নের সমাধান করতে হলে আগে আমাদের বুঝতে হবে যে আমরা কেন যুক্তিবিদ্যা নিয়ে পড়াশোনা করছি বা কেন আমরা যুক্তিবিদ্যা সম্পর্কে জানার চেষ্টা করছি। তোমরা জানো যে জ্ঞান অর্জনের দুটি পদ্ধতি রয়েছে। এটি হলো প্রত্যক্ষ পদ্ধতি, অন্যটি হলো পরোক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতির মাধ্যমে আমরা সরাসরি কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করি, যেমন আমরা চোখের সাহায্যে দেখি, কানের সাহায্যে শুনি, জিহ্বার সাহায্যে স্বাদ অনুভব করি, ত্বকের সাহায্যে স্পর্শ অনুভব করি, নাকের সাহায্যে ঘ্রাণ অনুভব করি। এভাবে আমরা আমাদের চারিপাশের সবকিছু সম্পর্কে জ্ঞান অর্জনের চেষ্টা করি। এবং অন্যান্য জ্ঞান আমাদের যেভাবে অর্জিত হলে তা হলো মূলত অনুমানের মাধ্যমে, এবং অনুমান গঠিত হয় মূলত এই প্রত্যক্ষ জ্ঞানের উপর নির্ভর করেই। সুতরাং এই প্রত্যক্ষ জ্ঞান যদি সঠিকভাবে আমরা বিচার বিশ্লেষণের মাধ্যমে না জানতে পারি, আমরা যদি আমাদের যে সমস্ত আমরা জ্ঞান অর্জন করি সে সমস্ত জ্ঞানের আমরা সংযোজন, বিশ্লেষণ, মিল অমিল প্রত্যক্ষ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের পক্ষে প্রকৃত জ্ঞান অর্জন করা সম্ভব হয় না। এখন দেখা যাচ্ছে যে আমরা যেহেতু বিভিন্ন পথ সম্পর্কিত ধারণা অর্জন করি, বিভিন্ন বিষয় ব্যবস্থা সম্পর্কে ধারণা অর্জন করি, সুতরাং সেই বিষয়টি কি সেটি আমাদের নানানভাবে উপলব্ধি করতে হয়, নানানভাবে বুঝতে হয়। এবং যুক্তিবিদ্যা আমরা মূলত শিখি হলো আমরা যে সমস্ত চিন্তা ভাবনা করি বা আমরা যে জ্ঞান অর্জন করি, এই জ্ঞান অর্জনের যাতে সঠিক পদ্ধতি আমরা অনুসরণ করতে পারি, সেই সমস্ত নিয়মকানুন আমরা এই ক্ষেত্রে অর্জন করি। এখন আমি তোমাদেরকে একটা বাস্তব উদাহরণ দিন। ধরো বাড়িতে, প্রায় সবার বাড়িতে হলো বটি আছে, ছুরি আছে। এগুলো অনেক সাধারণ মানুষ এই সমস্ত বটি ছুরি দিয়ে হয়তো কিন্তু তার খাদ্য সামগ্রী কাটতে পারে, সবজি কাটতে পারে। মনে হয় যেন বিষয়টি কত সহজ, কিন্তু আসলে কিন্তু সেগুলো সহজ না, কারণ এর একটা কৌশল আছে, এর একটা নিয়ম পদ্ধতি আছে। যদি এই নিয়ম পদ্ধতি না মানা হয় তাহলে কিন্তু একজন এ ব্যাপারে কোনো মানে না জানা বোঝা লোক যদি এই কাজটি করতে যায়, তাহলে কিন্তু তার ক্ষেত্রে বিপদের সম্ভাবনা বেশি হয়ে যায়, অর্থাৎ তার হয়তো হাত কেটে যাবে তরকারি করতে যায়। সুতরাং প্রতিটা জিনিসের কিন্তু একটা নিয়ম পদ্ধতি আছে। আর মানুষের জীবনে সবচেয়ে অন্যতম যে মূল বিষয় তার প্রকৃত জ্ঞান অর্জন করা, এই জ্ঞান অর্জনের একটা নিয়ম পদ্ধতি আছে। জানতানভাবে কিন্তু জ্ঞান অর্জিত হয় না।
ইচ্ছা করলে মানুষ কিন্তু যেনতেনভাবে প্রকৃত জ্ঞান অর্জন করতে পারে না। হয়তো জ্ঞান অর্জন হয়, কিন্তু দেখা যাচ্ছে যে সেই জ্ঞানের মধ্যে ভুল থাকলে তখন আর কিন্তু সে সংশোধন করতে পারে না। সুতরাং যাতে এলোমেলোভাবে আমরা সেই জ্ঞান অর্জনের চেষ্টা না করে যাতে সঠিক নিয়ম পদ্ধতি মেনে আমরা জ্ঞান অর্জনের চেষ্টা করি, যাতে আমরা আমাদের প্রকৃত লক্ষ্যে বা পৌঁছাতে পারি বা প্রকৃত জ্ঞান আমাদের অর্জিত হয়, সেই কারণে বিভিন্ন নিয়ম পদ্ধতি রয়েছে। আর যৌক্তিক বিভাগও এরকম একটি পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা জীবনের পথকে বিশ্লেষণ করতে পারি, তাদের প্রক্রিয়া, তাদের সম্পর্কে প্রকৃত ধারণা অর্জন করতে পারি, তাদের বৈশিষ্ট্য, বিস্তৃতি বা অন্যান্য পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্কে আমরা ধারণা অর্জন করতে পারি, যার ফলে সেই সমস্ত ব্যাপারে আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়। যে কারণে যুক্তিবিদ্যার ক্ষেত্রে যৌক্তিক বিভাগের যথেষ্ট প্রাসঙ্গিকতা রয়েছে। আজ আমরা এই যৌক্তিক বিভাগ সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে লক্ষ্য করবে। তাহলে দেখা যাচ্ছে যে আজকে আমাদের পাঠের শিরোনাম হলো যৌক্তিক বিভাগ। এই বিষয়টি এই অধ্যায়ে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হলো যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতা ও প্রকৃতি, যৌক্তিক বিভাগের নিয়মাবলী, যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি, দ্বিকটিক বিভাগ, যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই অধ্যায়ের অনেকগুলো আলোচ্য বিষয় রয়েছে। বিষয়গুলো আমরা আবার লক্ষ্য করি। সেগুলো কি কি? যে যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতা প্রকৃতি, যৌক্তিক বিভাগের নিয়মাবলী, যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি, দ্বিকটিক বিভাগ এবং যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা। তাহলে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো আলোচ্য বিষয় রয়েছে। সুতরাং এই আলোচ্য বিষয় কিন্তু মানে একটি ক্লাসে বা দুটি ক্লাসে সমাপ্ত করলে পরে তোমাদের এই ব্যাপারে পুরোপুরি ধারণা অর্জিত হবে না, যে কারণে এটি কয়েকটি পর্বে বিভক্ত রয়েছে এবং আশা করি তোমরা প্রত্যেকটি পর্বে ভালো মতো লক্ষ্য করবে। যারা এই অধ্যায়ের আলোচনা মনোযোগ সহকারে লক্ষ্য করবে তাদের যে সমস্ত শিখন ফল অর্জিত হবে সেগুলো হলো যে যৌক্তিক বিভাগের ধারণা ব্যাখ্যা করতে পারবে, যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতা ও প্রকৃতি মূল্যায়ন করতে পারবে, যৌক্তিক বিভাগের নিয়মাবলী বর্ণনা করতে পারবে, যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি সমূহ মূল্যায়ন করতে পারবে, দ্বিকটিক বিভাগ ব্যাখ্যা করতে পারবে, যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা সমূহ ব্যাখ্যা করতে পারবে এবং যৌক্তিক বিভাগের নিয়মাবলী ব্যবহার করে অনুপপত্তিজনিত সমস্যার সমাধান বের করতে পারবে। তাহলে এই অধ্যায় থেকে তোমাদের অনেকগুলো শিক্ষণফল অর্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি প্রতিটি আলোচনায় তোমরা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবে। তাহলে প্রথমে আমরা যৌক্তিক বিভাগের ধারণা সম্পর্কে একটু জেনে নিই। বলা হচ্ছে কোন একটি সূত্র বা নীতির উপর নির্ভর করে কোন শ্রেণী বা জাতিকে তার অন্তর্গত নিম্নতর শ্রেণী বা উপজাতিতে বিভক্ত করার যে মানসিক প্রক্রিয়া তাকে যৌক্তিক বিভাগ বলে। তাহলে কি বলা হলো? যে কোনো একটি সূত্র বা নীতির উপর নির্ভর করে কোন শ্রেণী বা জাতিকে তার অন্তর্গত নিম্নতর শ্রেণী বা উপজাতিতে বিভক্ত করার যে মানসিক প্রক্রিয়া তাকে যৌক্তিক বিভাগ বলে। অর্থাৎ আমরা যে কোনো পদের বিভাজন করবে সেই ক্ষেত্রে কি থাকবে? সেই ক্ষেত্রে একটি হলো সূত্র বা নীতি থাকবে, যার উপর নির্ভর করে আমরা কি করব? কোন একটি শ্রেণী বা জাতিকে তার অন্তর্গত নিম্নতর শ্রেণী বা উপজাতিতে বিভক্ত করব। ঠিক আছে? তাহলে এখানে যে পদের কথা বলা হচ্ছে সেটি কিন্তু শ্রেণীবাচক পদ হবে বা জাতিবাচক পদ হবে। শ্রেণী আর জাতি প্রায় সমার্থক, তবে কিছুটা পার্থক্য রয়েছে। যেমন জাতি হলো অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝাবে সবসময়,
আর শ্রেণী দেখা যাচ্ছে যে কোনো ক্ষেত্রে সীমাবদ্ধ একটি এলাকারও বোঝাতে পারে বা সবার অন্যান্য অনির্দিষ্টভাবে বোঝাতে পারে। যেমন আমরা যদি বলি যে একাদশ শ্রেণীর ছাত্র, তাহলে এটা কিন্তু বাউন্ডলেস, এটার কোনো সীমা নেই। একাদশ শ্রেণীর ছাত্র যে কোনো জায়গারই হতে পারে। কিন্তু আমরা যদি বলি যে মীর আব্দুল করিম কলেজের একাদশ শ্রেণীর ছাত্র, তাহলে কিন্তু সেটি একটা লিমিটেড একটা জায়গার কথা বোঝানো হচ্ছে। আচ্ছা, সেটা যাই হোক, এখানে বলা হচ্ছে যে আমরা যখন হলো কোনো পদের শ্রেণী বিভাগ করবো, তাহলে সেই পদটি হতে হবে শ্রেণীবাচক বা জাতিবাচক। এবং কিভাবে ভাগ করবো সেটাকে তার হলো অন্তর্গত, তার অন্তর্গত নিম্নতর শ্রেণী বা উপজাতিতে বিভক্ত করব। অর্থাৎ যে সমস্ত যে পদকে আমরা বিভাজ্য করব তার হলো অন্তর্গত নিম্নতর শ্রেণী বা উপজাতি থাকতে হবে। সেই পদের হলো অন্তর্গত কোনো শ্রেণী বা উপজাতি থাকতে, মানে যে কোনো উপজাতি হলে হবে না। আমরা জানি যে জাতি উপজাতি বা এটা হলো সাপেক্ষ পদ। একটি পদ এক ক্ষেত্রে জাতি হতে পারে, অন্য ক্ষেত্রে হয়তো সেটি উপজাত হতে পারে। যেমন হলো মানুষ, কি বলে, জীব হলো জাতি, জীবের ক্ষেত্রে হলো মানুষ হলো উপজাতি। আবার মানুষ হলো মানুষের অন্তর্গত রয়েছে যেমন সৎ মানুষ, এই সৎ মানুষ কিন্তু আবার হলো মানুষের উপজাতি, সেই ক্ষেত্রে কিন্তু মানুষ হলো জাতি। তো তাহলে যাই হোক, তাহলে এরকম হলো বিভিন্ন পদ হলো শ্রেণীবাচক থাকতে পারে, কিন্তু যে কোনো শ্রেণীবাচক পদ হলেই হবে না। দেখা যাচ্ছে যে আমরা যে শ্রেণীকে ভাগ করব সেই শ্রেণীর অন্তর্গত হতে হবে সেটিকে, সেই শ্রেণীর অন্তর্গত হতে হবে সেটিকে। যুক্তিবিদ্যা সম্পর্কে যুক্তিবিদ কোহেন ও নেগেল বলেন, ব্যক্ত অর্থের বা বিস্তারিতের দিক থেকে যৌক্তিক বিভাগ প্রক্রিয়ায় একটি শ্রেণীকে তার উপশ্রেণী সমূহে বিভক্ত করা হয়। কি বলা হলো যে যুক্তিবিদ কোহেন ও নেগেলের কি বলছেন যে ব্যক্তিগত বা বিস্তৃতির দিক থেকে যৌক্তিক বিভাগ প্রক্রিয়ায় একটি শ্রেণীকে তার উপশ্রেণী সমূহে বিভক্ত করা হয়। যুক্তিবিদ এলএস স্টেভিং এ প্রসঙ্গে বলেন যে যৌক্তিক বিভাগ বলতে কোনো জাতির অন্তর্গত উপজাতি সমূহের ধারাবাহিক বিস্তরণকে বুঝিয়েছেন তিনি। তাহলে স্টেভিং এর মতে কি, যে যৌক্তিক বিভাগ হলো কোনো জাতির অন্তর্গত উপজাতি সমূহের ধারাবাহিক বিস্তরণ। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটি বিষয় লক্ষ্য করার আছে যে আমরা যখন যৌক্তিক বিভাগ করব তখন কি করতে হবে, তখন হলো এটা শ্রেণীকে তার উপশ্রেণী সময়ে বিভক্ত করতে হবে কোহেন ও নেগেলের মতে। আর স্টিভিং যেটি বলছেন সেটি হলো কি, যে আমরা যখন যৌক্তিক বিভাগ করব, মানে যৌক্তিক বিভাগে কি করা হয়, যে কোনো জাতির অন্তর্গত উপজাতির সময় ধারাবাহিক বিস্তরণ, অর্থাৎ হলো এটি এই বিভাগটা হবে ধারাবাহিকভাবে, শুধু মানে কোনো একটি পদকে বিভক্ত করলেই হবে না। দেখা যাচ্ছে ওই পদের অন্তর্গত যে সমস্ত উপজাতির উদ্ভব ঘটবে বা যে সমস্ত উপজাতি পাওয়া যাবে তাদেরকেও পর্যায়ক্রমে পরপর বিভক্ত করতে হবে। এইভাবে যৌক্তিক বিভাগ হলো পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে বৃহত্তম শ্রেণীর থেকে মানে বড় শ্রেণীর থেকে হলো দেখা যাচ্ছে যে পর্যায়ক্রমে হলো ক্ষুদ্রতর শ্রেণীর দিকে অগ্রসর হবে। যুক্তিবিদ কেইনিস এ প্রসঙ্গে বলেন যে বিভাজ্য পদটিকে সংজ্ঞায়িত করা যায় একটি প্রদত্ত পদের ব্যক্ত অর্থের মধ্যে অবস্থিত ক্ষুদ্রতর দলসমূহের বর্ধিত রূপ হিসাবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা করি কি, যে আমরা একটি কোনো পদের হলো বিভাজন করি। এখন যে পদটিকে বিভাজন করে সেইটাকে বলা হয় হলো বিভাজ্য পদ, এবং বিভাজনের ফলে যে পদের উদ্ভব ঘটে সেগুলোকে বলা হয় বিভক্ত পদ। তাহলে কেনিস এই প্রসঙ্গে বলছেন যে বিভাজ্য পদটি কি, বিভাজ্য পদটি হলো
একটি পদের ব্যক্তিত্বের মধ্যে অবস্থিত ক্ষুদ্রতর দলসমূহের বর্ধিত রূপ, অর্থাৎ একটা পদের অন্তর্গত যে সমস্ত ক্ষুদ্র দল আছে বা উপজাতি আছে, তাদের একটা হলো বর্ধিত রূপ। হ্যাঁ, এটা হলো বিভাজ্য হলো পদ আর কি। তাহলে বিভাজ্য পদ কাদের বর্ধিত রূপ? বিভাজ্য পদ হলো কোন জাতির অন্তর্গত ক্ষুদ্রতর দলসমূহের বর্ধিত রূপ আর কি। তারপরে বলা হচ্ছে যে এছাড়া একে সংজ্ঞায়িত করা যায় একটি জাতিকে তার অন্তর্গত উপজাতি সমূহের পৃথককরণ হিসাবে। অর্থাৎ আমরা যুক্তি বিভাগে কি করি, যে একটি জাতিকে তার অন্তর্গত উপজাতি সমূহে পৃথক করি আর কি। অর্থাৎ যুক্তি বিভাগের ক্ষেত্রে কোনো জাতিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি সমূহে কি করা হয়? পৃথক করা হয়। তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে কোনো পদকে আমরা পৃথক করার মাধ্যমে, যেমন পদ সম্পর্কে আমাদের ধারণা হয়, আবার তার অন্তর্গত উপজাতি সম্পর্কেও আমাদের বিভিন্ন ধরনের ধারণার সৃষ্টি হয়, যেটা আমাদের ক্ষেত্রে অনুমানের ক্ষেত্রে যেটি যথেষ্ট প্রয়োজনীয় একটি বিষয়, বা জ্ঞান অর্জনের ক্ষেত্রে যেটি যথেষ্ট প্রয়োজনীয় একটি বিষয়। দেখা যাচ্ছে যে এইসব আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে যুক্তি বিভাগের প্রাসঙ্গিকতা রয়েছে, এবং বিভিন্ন যুক্তিবিদদের মতে যৌক্তিক বিভাগের কতগুলো প্রাসঙ্গিকতা উল্লেখ করা যায়, যেমন জাতি উপজাতির ধারণা। আমরা যখন কোন একটি পদকে বিশ্লেষণ করা শিখবো, তখন সেই পদ সম্পর্কে কিন্তু আমাদের ধারণাটি সুস্পষ্ট হবে। এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের পদ রয়েছে, কোনোটা হলো জাতিবাচক পদ, আবার কোনোটা হলো বিশিষ্ট পদ। এই যৌক্তিক বিভাগের মাধ্যমে আমরা কিন্তু কোনটি বিশিষ্ট পদ, কোনটি জাতিবাচক পদ, এই সম্পর্কে কিন্তু আমাদের ধারণা তৈরি হয়। মানে পদ হলে যে সেটা জাতিবাচক হয় বা পদ হলে বিশিষ্ট পদ হয় তা না, বা কোনটি হলো জাতিবাচক পদ মূলত এবং কোনটি তার হলো উপজাতি, জাতির উপজাতি, সে সম্পর্কে আমাদের ধারণা কি হয়? সুস্পষ্ট হয়। তারপর বলা হয় কি যে জাতি উপজাতির সম্পর্কে আমাদের ধারণা হয়। অর্থাৎ আমরা বলছি যে জাতি উপজাতি এটি হলো সাপেক্ষ পদ, অর্থাৎ একটি তুলনায় অন্যটি হলো উপজাতি। একটি উপজাতি এবং তার হলো জাতি আছে, বা একটি জাতির হলো উপজাতি আছে। এখন দেখা যাচ্ছে যে কোনটি কার জাতি এবং কোনটি কার উপজাতি। যেমন আমরা দেখেছি যে জীবের অন্তর্গত হলো মানুষ, এবং মানুষের অন্তর্গত হলো সৎ মানুষ। তাহলে দেখা যাচ্ছে যে এই যে সৎ মানুষ, এটি কি হলো জীবের উপজাতি নাকি মানুষের উপজাতি? ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে সৎ মানুষ এটি হলো উপজাতি, কিন্তু কার সরাসরি উপজাতি? এটি হলো মূলত হলো মানুষের উপজাতি, কেননা জীবের উপজাতি হলো মানুষ, এই মানুষের আবার উপজাতি হলো কি? সৎ মানুষ। তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে যখন আমরা বিশ্লেষণ করা শিখবো, তখন দেখা যাচ্ছে যে কোন জাতির অন্তর্গত কোন কোন উপজাতি রয়েছে, কোনটি তার নিকটতম উপজাতি বা কোনটি তার নিকটতম জাতি, এই সম্পর্কে কিন্তু আমাদের ধারণা তখন হলো সুস্পষ্ট হয়। তারপরে বলা হচ্ছে যে চিন্তা ভাবনা সুশৃঙ্খল হয়। আমরা যখন নির্দিষ্ট একটি নিয়ম মেনে কোনো কাজ করব, তখন কিন্তু আমাদের চিন্তা ভাবনা কি হয়? সুশৃঙ্খল হয়। তোমরা জানো যে এলোমেলো ভাবে কোনো কিছু চিন্তা করলে কিন্তু সেটা ফলপ্রসূ হয় না। কোনো বিষয় সম্পর্কে তুমি যদি জ্ঞান অর্জন করতে চাও, কোনো একটি কাজ করতে চাও, তাহলে দেখা যাচ্ছে সেইটার ব্যাপারে একটা সুনির্দিষ্ট চিন্তা ভাবনা গ্রহণ করা লাগে। তা না হলে কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না। তা আমরা এই যে একটা পদের সংজ্ঞা প্রদান করছি, আবার তার হলো বিভাজন করছে, এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে আমাদের মন কি হয়? আমাদের মন হলো পরিশীলিত হয়। আমাদের মন হলো সুনির্দিষ্ট বা সুশৃঙ্খলভাবে চিন্তা ভাবনা করতে অভ্যস্ত হয়ে যায়, যার ফলে যখন আমরা কোনো কাজ করব, তখন সেটা জেনে বুঝে একটা নির্দিষ্ট নিয়ম মেনে করার চেষ্টা করবো। আর এর ফলে কি হবে? আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা সাকসেস অনুভব করব। সুতরাং দেখা যাচ্ছে যে এই যে আমরা যে কোনো পদের হলো যৌক্তিক বিভাজন শিখছি, এই যৌক্তিক বিভাজন শিখলে পরে দেখা যাচ্ছে যে আমাদের চিন্তা ভাবনা কি হবে? সুশৃঙ্খল হবে। কিভাবে পর্যায়ক্রমে একটি থেকে আরেকটিকে বিশ্লেষণ করা যায়, কিভাবে কার সঙ্গে কার কি সম্পর্ক, রিলেশনটা, এইটা কিন্তু আমাদের কাছে তখন সুস্পষ্ট হয়ে যায়। সুতরাং এইভাবে আমাদের চিন্তা ভাবনা কি হয়? সুশৃঙ্খল হয়। তারপর বলা হচ্ছে যে
যৌক্তিক বিভাগে কি হয়, নির্দিষ্ট সূত্রে ব্যবহার, মানে জানতনভাবে যৌক্তিক বিভাগ কিন্তু হয় না। মানে আমি ইচ্ছা করলাম একটা পদকে ভাগ করে ফেললাম, তা কিন্তু হবে না। হ্যাঁ, এই ক্ষেত্রে কি করতে হবে, একটি নির্দিষ্ট সূত্রের ব্যবহার থাকতে হবে। অর্থাৎ এই সূত্রটা হলো এমন একটি সূত্র বা এমন একটি বিষয় যেটি ওই জাতির অন্তর্গত উপজাতির মধ্যে নিহিত রয়েছে, ওই জাতির অন্তর্গত উপজাতির মধ্যে নিহিত রয়েছে। তাহলে সেই ধরনের বিষয়কে কিন্তু আমাদের সূত্র হিসেবে ব্যবহার করতে, অর্থাৎ একটা জাতি বা উপজাতির বিভিন্ন বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যের উপর নির্ভর করে কাদের মধ্যে এই বৈশিষ্ট্য আছে এবং কাদের মধ্যে এই বৈশিষ্ট্য নেই, তখন কিন্তু আমাদেরকে সেইভাবে সেটিকে বিশ্লেষণ করতে হয়। তাহলে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে একটি নির্দিষ্ট সূত্র ব্যবহার করা হয়। এখন নির্দিষ্ট সূত্র ব্যবহার না করলে কি হবে, নির্দিষ্ট সূত্র ব্যবহার না করলে কিন্তু মানুষ ইচ্ছা মতো একটা পদকে বিভক্ত করতে পারে। কেউ হয়তো দেখা যাচ্ছে মানুষকে সৎ অসৎ এইভাবে ভাগ করলো, কেউ মূল্য শিক্ষিত অশিক্ষিত ভাগ করলো, কেউ হলো ভালো মন্দ এইভাবে ভাগ করলো। কিন্তু আমার প্রয়োজনীয় বিষয়টা কি, আমরা এখন কোন দিকে এগোতে চাচ্ছি, সেই বিষয়টি নির্ধারণ করতে হলে অবশ্যই তার একটা নির্দিষ্ট সূত্র প্রয়োজন বা নির্দিষ্ট একটি বৈশিষ্ট্যকে আগে সিলেক্ট করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যদি আমরা তার বিভাজন করি, তখন সেই বিভাজনটা কি হয়, সঠিক হয় বা সেই ব্যাপারে আমাদের জ্ঞানটা সুস্পষ্ট হয়। তারপর বলা হচ্ছে যে বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতা রয়েছে। আমরা জানি বিজ্ঞানের কাজ কি, বিজ্ঞানের কাজ হলো বিভিন্ন বিষয়ের বিচার বিশ্লেষণ করা, বিভিন্ন বিষয়ে বিশেষভাবে সেটিকে বিচার বিশ্লেষণ করে দেখা যায় কোনটার থেকে কি আসছে, কার সঙ্গে কার সম্পর্ক। হ্যাঁ, তাহলে এই বিশ্লেষণ করতে হলে কিন্তু তাকে হলো নির্দিষ্ট নিয়ম পদ্ধতি অবলম্বন করতে হয়। তখন কিন্তু তার হলো এই কিভাবে বিভাগ করতে হয় একটি পথকে, কিভাবে তার জাতিকে বিভক্ত করতে হয় সেইটি সম্পর্কে কিন্তু তার ধারণা থাকতে হয়। আমরা জানি যে হলো পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম হলো কণা হলো অণু, আর কেননা এই অণুর মধ্যে হলো পদার্থের বৈশিষ্ট্য পুরোপুরি অক্ষুণ্ণ থাকে। কিন্তু যখন হলো এই অণুকে আবার বিভক্ত করা হয়, তখন কিন্তু তার এই বৈশিষ্ট্য পুরোপুরি তখন তার মধ্যে থাকে না, তখন পরমাণু হয়ে যায়, সেটাই হলো কিন্তু ভিন্ন ভিন্নভাবে ব্যবহৃত হয়। তো তাহলে মূল বৈশিষ্ট্য সম্পন্ন বিষয়কে ঠিক রাখতে হলে কতদূর পর্যন্ত আমাদের অগ্রসর হতে হয়, কতদূর পর্যন্ত একটা জিনিসের বিভাজন করা সম্ভব, সেই বিষয় সম্পর্কে কিন্তু পুরোপুরি ধারণা না হলে কোনো বৈজ্ঞানিক গবেষণা কি হয় না, কোনো ফলপ্রসূ হয় না। সুতরাং দেখা যাচ্ছে যে বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও কিন্তু যৌক্তিক বিভাগ অত্যন্ত একটি প্রয়োজনীয় বিষয়। তারপর বলা হচ্ছে যে বস্তু বা প্রাণীর গুণাগুণ বা ধর্ম জানতে সাহায্য করে। যৌক্তিক বিভাগের মাধ্যমে আমরা বস্তু বা প্রাণীর গুণাগুণ বা ধর্ম জানতে পারি। কারণ কি, যে আমরা যখন কোনো পদকে বিশ্লেষণ করব তখন কি করতে হবে, জানতভাবে বিশ্লেষণ করলে তো হবে না, তখন হলো সেই পদের অন্তর্গত যে উপজাতি আছে তাদের হলো কি কি মূল বৈশিষ্ট্য রয়েছে, কি কি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্য কিন্তু আমাদেরকে অনুসন্ধান করতে হয়। এবং তার উপর নির্ভর করে যদি আমরা ওই পদকে বিভাজন করি তাহলে কিন্তু সেটা সঠিক হয়। তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে আমরা যদি বিশ্লেষণ করতে শিখি, তাহলে দেখা যাচ্ছে বিভিন্ন বস্তু বা প্রাণীর কার কী ধরনের প্রকৃত বৈশিষ্ট্য রয়েছে, হ্যাঁ, কোনটি তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেই সম্পর্কে কিন্তু আমাদের ধারণা অর্জিত হয়, যার ফলে আমাদের জ্ঞান কি হয়, সমৃদ্ধ হয়। তারপর বলা হচ্ছে যৌক্তিক বিভাগ যৌক্তিক সংজ্ঞাদানের সহায়ক। আমরা দেখেছি যে সংজ্ঞাদানের ক্ষেত্রে কি করা লাগে, সংজ্ঞাদানের ক্ষেত্রে তার জাতত্ব উল্লেখ করতে হয়, এবং জাতত্বের মধ্যে কি থাকে, জাতত্বের মধ্যে তার আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ থাকে। এই যে আসন্নতম জাতি, একটি পদের আসন্নতম জাতি কোনটি, সেটি জানতে হলে আমাদের কিন্তু জাতি উপজাতি সম্পর্কে ধারণা পরিষ্কার থাকতে হয়। এবং যৌক্তিক বিভাগের মাধ্যমে আমরা সেটা ভালোভাবে বুঝতে পারি যে কোন পদের কোনটি জাতি, কোনটি হলো তার হলো উপজাতি, হ্যাঁ, বা কোনটি কোনটি জাতি না। তাহলে দেখা যাচ্ছে যে এই যে পদের আসন্নতম জাতি সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা যদি আমরা পেতে চাই, তাহলে কিন্তু আমাদের যৌক্তিক বিভাগের সম্পর্কে ধারণা অর্জনের বিকল্প নেই। তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতা রয়েছে। এখন আমরা যৌক্তিক বিভাগের প্রকৃতি সম্পর্কে যদি আমরা জানার চেষ্টা করি, তাহলে কি হলো, তাহলে দেখা যাচ্ছে যে পদের ব্যক্ত অর্থের বিভাজন যৌক্তিক বিভাগে কি করা হয়, যৌক্তিক বিভাগে কার বিভাজন করা হয়, পদের ব্যক্ত অর্থের বিভাজন করা হয়। এখানে কিন্তু কোনো গুণের বিভাজন করা হয় না, হ্যাঁ, এখানে পদের হলো যে ব্যক্ত অর্থ বা বিস্তৃতি তার বিভাজন করা হয়। ঠিক আছে, তাহলে যৌক্তিক বিভাগের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, যৌক্তিক বিভাগের ক্ষেত্রে কোনো পদের ব্যক্ত অর্থ, এখন ব্যক্ত অর্থ সম্পর্কে তো ধারণা থাকতেই হবে। ব্যক্ত অর্থ হলো কোনো পদ
একই অর্থে যে সমস্ত ব্যক্তি বা বস্তুর উপর ওর বস্তুকে বোঝায় একই অর্থে, সেই সমস্ত বস্তু বা ব্যক্তি বা বিষয়ের পরিমাণটাকে হলো সেই পদে ব্যক্তত্ব বলা হয়। তাহলে এই ব্যক্তত্বের মধ্যে দেখা যাচ্ছে যে এই ব্যক্তত্বের অন্তর্গত আরও বিভিন্ন জাতি উপজাতি এই সমস্ত বিষয়গুলো বা অন্যান্য পদের অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে আমরা ওই পদের মাধ্যমে আমরা পদের ওই ব্যক্তত্ব বিশ্লেষণের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কোন অংশ হলো কোন কার কতটুকু অংশ বা কার কতটুকু পরিমাণ, সেই সম্পর্কে আমাদের কিন্তু ধারণা পরিষ্কার হয়। তাহলে দেখা যাচ্ছে যে আমরা পদের ক্ষেত্রে কি করি, পদের কি বলে যৌক্তিক বিভাগের ক্ষেত্রে কি করি, যৌক্তিক বিভাগে হলো পদের ব্যক্তত্বের বিভাজন করা হয়। তারপরে বলা আছে যে এই যৌক্তিক বিভাগ কোন ক্ষেত্রে প্রয়োজন, শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ আমরা যখন যৌক্তিক বিভাগ করব তখন আমরা শ্রেণীবাচক পদকে নির্বাচন করব। এটা কখনো বিশিষ্ট ব্যক্তিবাচক কোনো পদের বিভাজন করা যাবে না। তাহলে যৌক্তিক বিভাগে সবসময় হলো পদের ব্যক্তত্বের বিশ্লেষণ করতে হবে, বিভাজন করতে হবে। তারপরে এটি হলো এই বিভাজন প্রক্রিয়াটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে, এই বিভাজন প্রক্রিয়া হলো শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এবং বলা হচ্ছে যে জাতি উপজাতির সম্পর্কের ক্ষেত্রে এটি প্রযোজ্য। অর্থাৎ আমরা যে পদের বিভাজন করছি তাদের মধ্যে কি ধরনের সম্পর্ক রয়েছে, একটি জাতির সঙ্গে অন্য উপজাতির কোন সূত্রে সম্পর্ক রয়েছে, কিভাবে রয়েছে, সেই সম্পর্কে কিন্তু আমাদের হলো সেই সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে যৌক্তিক বিভাগ প্রয়োজন হয় বা সেই ক্ষেত্রে আমরা এটিকে ব্যবহার করি। তারপর বলা হচ্ছে যে যৌক্তিক বিভাগে নির্দিষ্ট সূত্রের ব্যবহার রয়েছে। যৌক্তিক বিভাগে কি করতে হয়, নির্দিষ্ট সূত্র ব্যবহার করতে হয়। এবং এই নির্দিষ্ট সূত্র বা নীতিটা কি, এই নির্দিষ্ট সূত্র বা নীতি হলো আমরা যে পদকে বিভাজন করব সেই পদের অন্তর্গত যে সমস্ত উপজাতি রয়েছে তাদের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, তাদের বিভিন্ন মৌলিক গুণ বা বিভিন্ন বৈশিষ্ট্য বা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যকে আমরা কি করব, সেই বৈশিষ্ট্য কাদের মধ্যে আছে এবং কাদের মধ্যে নেই সেই বিষয়টা বোঝানোর জন্য আমরা কি করব, আমরা তখন হলো সেই বৈশিষ্ট্য ব্যবহারের মাধ্যমে বলবো যে এরা হলো এই বৈশিষ্ট্যের অধিকারী এবং এরা হলো এই বৈশিষ্ট্যের অধিকারী না। যেমন আমরা যদি সৎ মানুষের কথা বলি, তাহলে সততার ক্ষেত্রে যদি আমরা হলো মানুষকে বিভক্ত করি তাহলে দেখা যাচ্ছে যে আমরা বলতে পারি যে এরা হলো সৎ, কেননা এদের মধ্যে সততা রয়েছে এবং হলো এটা এদের মধ্যে এই বৈশিষ্ট্যটা নেই, সুতরাং এরা হলো অসৎ। তাহলে এইভাবে কিন্তু একটি পদের হলো আমরা কি করতে পারি, বিভাজন করতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে এই যৌক্তিক বিভাগে আমার কি হয়, যৌক্তিক বিভাগে একটি নির্দিষ্ট সূত্রের ব্যবহার করা হয় এবং সেই সূত্রটা কি, সেই সূত্র হলো ওই পদের অন্তর্গত উপজাতি সমূহের যে কোনো, এগুলো তো সব উপজাতির না, আমরা যে কোনো একটা উপজাতির হলো কোনো বৈশিষ্ট্যকে আমরা আগে ভাবি এবং তার উপর নির্ভর করে বলে যে এই পদের অন্তর্গত এই বৈশিষ্ট্যটা এই উপজাতির মধ্যে রয়েছে এবং অন্য প্রজাতির মধ্যে এই বৈশিষ্ট্যটা নেই, সুতরাং এই বৈশিষ্ট্য সম্পন্ন এর হলো এই উপজাতি, এবং অন্য বাদ বাকি সব আলাদা উপজাতি। এইভাবে কিন্তু আমরা নির্দিষ্ট সূত্র ব্যবহারের মাধ্যমে কি করি, যৌক্তিক বিভাজন করি বা বলা হচ্ছে এই কারণে যে নির্দিষ্ট সূত্রের ব্যবহার করা হয় এই ক্ষেত্রে। তারপর কি, যৌক্তিক বিভাগ একটি ধারাবাহিক প্রক্রিয়া। যৌক্তিক বিভাগ একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমরা যেনতেনভাবে যৌক্তিক বিভাগ করব না, এটি হলো পর্যায়ক্রমে উচ্চতর শ্রেণীর থেকে নিম্নতর শ্রেণীর দিকে অগ্রসর হবে। যৌক্তিক বিভাগ প্রক্রিয়া কি করা হবে, যে পর্যায়ক্রমে উচ্চতর শ্রেণী থেকে হলো নিম্নতর শ্রেণীর দিকে অগ্রসর হবে। এই ক্ষেত্রে এলোমেলোভাবে অগ্রসর, আমি জীবকে ভাগ করলাম আবার সৎ মানুষ অসৎ মানুষকে ভাগ করলাম, এইভাবে হবে না। কিন্তু আগে জীবকে ভাগ করতে হবে, তারপরে মানুষকে, তারপরে হলো তার অন্তর্গত যে উপজাতি আছে সে সমস্ত উপজাতিতে এই বিভাগ প্রক্রিয়াটা যতদূর পর্যন্ত যাওয়া যায় সেভাবে অগ্রসর হতে হবে, যতক্ষণ না সেটি কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে যে পৌঁছায়। তাহলে এইভাবে আর কি করা, এইভাবে কি হয়, যৌক্তিক বিভাগ অগ্রসর হয়, যে কারণে বলা হচ্ছে যে এটি হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া। এখন আমরা কতগুলো বিভাজন লক্ষ্য করি। আমরা মানুষকে কি করলাম, মানুষকে ভালো মন্দ, শিক্ষিত অশিক্ষিত এইভাবে বিভক্ত করলাম। আমরা মানুষ এই পদটিকে কি করলাম, মানুষ একটি শ্রেণীবাচক পদ, মানুষ
একটি শ্রেণীবাচক পদ, যেহেতু এর বিভিন্ন উপশ্রেণী রয়েছে বা উপজাতি রয়েছে। আচ্ছা, সেখানে এটি মানুষ হলো একটি শ্রেণীবাচক পদ। এখন এই শ্রেণীবাচক পদের মধ্যে ভালো লোক আছে, মন্দ লোক আছে, শিক্ষিত আছে, অশিক্ষিত আছে। তাহলে এইভাবে যদি আমরা এই মানুষ পদটির বিভাজন করি, তাহলে সেই বিভাজন কি সঠিক হয় কিনা। আমরা অন্য আরেকটি উদাহরণ লক্ষ্য করি। আমরা দ্রব্যকে যেমন করলাম, কি দ্রব্য হলো দ্রব্য এবং অদ্রব্য এইভাবে ভাগ করলাম। কিংবা মানুষকে যদি আবার এভাবে ভাগ করি যে মানুষ, অমানুষ। কিংবা দেখা যাচ্ছে যে আমরা যদি মানুষকে এভাবে ভাগ করি যে মানুষকে যদি একটা নীতি লক্ষ্য করলাম, নীতিটা ঠিক করলাম যে কি মানে সততা, এই সততার ভিত্তিতে আমরা মানুষকে ভাগ করলাম হলো কি যে সৎ মানুষ এবং অসৎ মানুষ। তাহলে আমরা এই যে প্রক্রিয়াগুলো করলাম, তাহলে এর মধ্যে সঠিক কোনটা, এই ভাগের মধ্যে আমাদের সঠিক কোনটা সেই সম্পর্কে আমরা বিশ্লেষণের চেষ্টা করি। যেমন আমরা এখানে এক্ষেত্রে কি করেছি, আমি এক্ষেত্রে হলো আমরা মানুষকে বলেছে যে ভালো, মন্দ, শিক্ষিত, অশিক্ষিত। এইভাবে যদি আমরা মানুষ পদকে ভাগ করি, তাহলে কি কোনো উপজাতি সম্পর্কে আমাদের সঠিক ধারণা অর্জিত হলো? তা হলো না। কিন্তু কারণ কি, যে মানুষ ভালো সে শিক্ষিত হতে পারে, আবার অশিক্ষিত হতে পারে। আবার যে মন্দ সেও কিন্তু শিক্ষিত হতে পারে, আবার অশিক্ষিত হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে ভালো কথাটা বললাম, এটি শিক্ষিতর মধ্যে থাকতে পারে, অশিক্ষিতর মধ্যে থাকতে পারে, এবং মন্দ এই কথাটি হলো শিক্ষিতর মধ্যে থাকতে পারে, অশিক্ষিতর মধ্যে থাকতে পারে। যদি এইভাবে হয়, তাহলে কিন্তু আমরা যে মানুষের বিভাজন করলাম, এই বিভাজনটা কিন্তু কি হলো না, সঠিক হলো না। কেননা আমরা একটি পদকে বিভাজন করি সেই বৈশিষ্ট্য সম্পন্ন উপশ্রেণী সম্পর্কে পরিচিত ধারণা অর্জনের জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে যদি আমরা এইভাবে কোনো একটি পদের হলে বিভাজন করি, তাহলে দেখা যাচ্ছে যে একটি গুণাগুণ দেখা যাচ্ছে অন্যটির মধ্যে থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে কোনো বিষয় সম্পর্কে বা কোনো উপজাতি সম্পর্কে কিন্তু আমাদের পরিষ্কার ধারণা অর্জিত হচ্ছে না। কিন্তু আমাদের লক্ষ্য হলো যে পদের বিশ্লেষণের মাধ্যমে তার অন্তর্গত উপজাতি সম্পর্কে প্রকৃত ধারণা অর্জন করা, প্রকৃত জ্ঞান অর্জন করা। কিন্তু দেখা যাচ্ছে যদি আমরা এইভাবে আমরা মানুষকে হলো বিভক্ত করি, কোনো নীতি নির্ধারণ না করে, তাহলে কি হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে একটি বৈশিষ্ট্য অন্যটির থেকে যাওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে, যে কারণে কোনো প্রজাতি সম্পর্কে কিন্তু আমাদের সঠিক ধারণা অর্জিত হচ্ছে না। আবার যদি আমরা মানুষকে এইভাবে ভাগ করি, কি কোনো বিষয়কে এইভাবে ভাগ করি যে দ্রব্য অদ্রব্য, আসলে এই দ্রব্য কি এটাই তো আমরা বুঝলাম, হ্যাঁ, কিন্তু অদ্রব্যটা কি এটা কিন্তু কোনো পরিষ্কার ধারণা না। অদ্রব্য বলতে কি বোঝায়, এটা কিন্তু আমাদের কাছে কোনো পরিষ্কার বিষয় না, বা এ সম্পর্কে আমাদের প্রকৃত ধারণা নেই। সুতরাং যে সম্পর্কে আমাদের প্রকৃত ধারণা অর্জিত হয় না, সে কাজটি করবে আমাদের কিন্তু কোনো লাভ হয় না। সুতরাং আমরা এই যে দ্রব্য অদ্রব্য বললাম, এই ধরনের বিভাজন কিনা গ্রহণযোগ্য নয়। আবার মানুষকে যদি আমরা এইভাবে বিভক্ত করি কি যে মানুষ, অমানুষ, এখন এই অমানুষ বলতে কি বোঝায়, তার কিন্তু কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। এই অমানুষ বলতে কি বোঝায়, তার কিন্তু কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। সুতরাং এই ধরনের বিভাজন প্রক্রিয়াও কিনা গ্রহণযোগ্য না। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি এখন একটি নীতি নির্ধারণের পরে কোনো একটি পদের বিভাজন করি, তাহলে কি হয়, তাহলে আমরা যেমন বললাম যে হলো আমরা বললাম যে সৎ মানুষ এবং অসৎ মানুষ। তাহলে এই সততার ভিত্তিতে যখন আমরা মানুষকে বিভক্ত করছি, তাহলে দেখা যাচ্ছে যে এই সৎ মানুষ সম্পর্কে একটা আমাদের আলাদা ধারণা হচ্ছে এবং অসৎ মানুষ সম্পর্কে আলাদা। অর্থাৎ সৎ মানুষ এরাও মানুষ, আবার অসৎ মানুষ এরাও কিন্তু মানুষই। মানে এই ব্যাপারে আমাদের কিন্তু ধারণা অর্জনের সুযোগ রয়েছে। অসৎ মানুষ মানুষের মধ্যে আমরা যদি খোঁজ করি, তাহলে কিন্তু আমরা অসৎ মানুষ কারা তারা বুঝতে পারি, এবং সৎ মানুষ কারা তাদেরও বুঝতে হয়। যাদের মধ্যে সততা রয়েছে তাদেরকে আমরা সৎ মানুষ বলছি, এবং যাদের মধ্যে সততা নেই তাদেরকে আমরা অসৎ মানুষ বলছি। তাহলে দেখা যাচ্ছে এইভাবে যদি আমরা কোনো একটা নীতি নির্ধারণ করি, তাহলে দেখা যাচ্ছে এবং একটি নীতি নির্ধারণ করি, এবং তার ফলে যদি কোনো বা তার সাহায্যে যদি কোনো পদকে আমরা বিভাজন করি, তাহলে এই বিভাজনের ফলে উদ্ভূত যে সমস্ত উপজাতি সৃষ্টি হচ্ছে, সেই সম্পর্কে কিন্তু আমাদের পরিষ্কার ধারণা অর্জিত হচ্ছে, এবং এইভাবে আমাদের জ্ঞান অর্জিত হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে যুক্তি বিভাগ জানাজানো ভাবে করলে হবে না,
এর অবশ্যই কিছু সুনির্দিষ্ট নিয়ম থাকার প্রয়োজন, এবং এই নিয়মগুলো সম্পর্কে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আশা করি তোমরা সেই ক্লাসটি মনোযোগ সহকারে লক্ষ্য করবে। তাহলে এতক্ষণ তোমরা আমার সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করলে। আশা করি আজকের আলোচনা যৌক্তিক বিভাগ সম্পর্কে তোমাদের মোটামুটি একটি ধারণা অর্জিত হয়েছে। আমরা আগে বলেছি যে এই আলোচনাটি কয়েকটি পর্বে সমাপ্ত হবে, সুতরাং সে কয়েকটি পরিকৃত ধারণা অর্জন করতে হলে প্রতিটি পর্বে তোমাদেরকে মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে। আগামী তো আশা করি তোমরা এই সমস্ত ক্লাসে অংশগ্রহণ করবে সে প্রত্যাশা রাখছে। আর সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।